Okay. Yeah. So thank you very much. Thank you everyone, and welcome to a special class, an extra class rather. Today on the Monday evening, and I'll take again a class on tomorrow morning from 11 o'clock. কালকে সকালবেলাও ক্লাসটা নেব। So in the previous class, I have started with Mahabharata, with a basic introduction of the Mahabharata. I have given you that. And today we will continue the basic storyline of the Mahabharata, and we will try to look into the summary of the Sabha Parva, যেটা আমরা হয়তো পরের দিনের ক্লাস বা তার পরের দিনের ক্লাসে শুরু করব, কারণ তোমরা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে জন্মালেও আনফরচুনেটলি মহাভারতের পুরো স্টোরিটা হয়তো তোমরাও বলতে পারবে না। ফলে একটু তোমাদের মহাভারতের সামারি এবং the evolution of the Mahabharata পুরোটা নিয়ে একটু বলাটা প্রয়োজন বলে আমার মনে হচ্ছে। So let us begin. In the previous class, I have talked about at the very beginning of my lecture about a brief beginning of the Sanskrit literature, about the classical Sanskrit literature. I have talked about the Vedic texts, the Vedas. What are the Vedas? Vedas ke bola jete pare pray first instance oneke ekhon join korche, admit close hoye jaচ্ছে. So Vedas, the first example of Indian literature bola jete pare jeta prothom toiri hoy near about second millennium century or 2000 BCE to 1600 BCE, 2000 থেকে 1600 BC এর মধ্যে এই বেদের লিটারেচার গুলো লেখা হয়। তোমরা জানো there are 4 Vedas: Rig Ved, Yajur Ved, Sam Veda and Atharva Veda. There are 4 Vedas and each Ved has 4 subdivisions. I have already told you about this. The Samhitas, which contains the mantras and the benedictions. Then there is the Aranyaks, which contains the text on the rituals, ceremonies and the sacrifices. Aranyake বিভিন্ন সময় যে কি ritual follow করতে হবে, কি মন্ত্র follow করতে হবে সেগুলো বলা হয়েছে। And then there is Brahmanas, commentaries on the rituals, and then there are the most important part of the Vedas, which is generally treated as the reservoir of the Indian philosophy. ভারতীয় দর্শনের যে পরাকাষ্ঠা বা যে মূল ফাউন্ডেশনটা যেখানে পাওয়া যায় তাকে বলা হয় উপনিষদ। Now there are principal 10 Upanishads or 12 Upanishads, 10টা প্রিন্সিপাল উপনিষদ বা মুখ্য উপনিষদ আমরা বলতে পারি। এই উপনিষদের মধ্যে এখানে আমি লিস্ট এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বলতে পারি একটা হচ্ছে মুন্ডক উপনিষদ, মান্ডক্য উপনিষদ, তৈত্রেয় উপনিষদ, ফর এক্সাম্পল বৃহদারণ্যক উপনিষদ। এগুলো হচ্ছে মূল উপনিষদ এবং এছাড়াও রয়েছে প্রায় 98টা মতো নন মেজর বা নন প্রিন্সিপাল উপনিষদ। মাথায় রাখতে হবে উপনিষদ ছিল বেদের শেষাংশ, তাই উপনিষদকে বলা হতো বেদান্ত, বেদের অন্ত, দ্য এন্ডিং অফ দ্য বেদাস। এবং উপনিষদ is very important in studying any Indian classical literature because it contains the truly Indian philosophy, the philosophy of pain, the philosophy of suffering. ভারতীয় দর্শন কিন্তু যন্ত্রণা দিয়ে শুরু হচ্ছে, ভারতীয় দর্শন কিন্তু স্যাক্রিফাইস দিয়ে শুরু হচ্ছে, আনলাইক দ্য ওয়েস্টার্ন ফিলোসফি হুইচ বিগিনস উইথ ওয়ান্ডার। আকাশে বজ্রবিদ্যুৎ পড়লো, ভয়ঙ্কর ভাবে সারাদিক প্রকৃতি এবং অন্যান্য জিনিসপত্রকে দেখে মানুষ অবাক হচ্ছে, মানুষ একটা বিরাটকায় প্রাণীকে দেখে অবাক হচ্ছে। So the Western philosophy actually begins from the sense of wonder, the sense of horror, the sense of apprehension, the sense of terror. দেখে ভয়ে অবাক হয়ে বিচলিত হয়ে ওয়েস্টার্ন ফিলোসফি লেখা হচ্ছে। ইনফ্যাক্ট ওয়েস্টার্ন প্যান্থিয়ন, যেটা আমরা গ্রেকো রোমান প্যান্থিয়ন বলতে পারি, সেটা যে ক্রিয়েশন অফ দ্য গডস, ভগবানের যে ঈশ্বরের শুরু, সেটা অনেকটা এই ভয় থেকে জিউসকে একটা খারাপ ভাবে দেখানোর চেষ্টা।
বা অন্যান্য বিভিন্ন গ্রেকো রোমান প্যান্থিয়নে অন্যান্য গডকে একটু ভিলেনাসলি দেখাবার চেষ্টা, সেটা অনেকটাই এই ধরনের ফিয়ার অ্যান্ড টেরার থেকে। কিন্তু ইন্ডিয়ান ফিলসফি ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরু হচ্ছে উইথ স্যাক্রিফাইস, উইথ দ্য অ্যাওয়ারনেস অফ দ্য পেইন, যন্ত্রণার পেইন নিয়ে অ্যাওয়ারনেস থেকে প্রথম থেকেই জানে যে কি ঘটবে, এবং গুরুর জন্য স্যাক্রিফাইস। আমরা দেখবো পুরো ইন্ডিয়ান ফিলোসফি জুড়ে সে একলব্যের হাতকে কেটে দেওয়া হোক না কেন, আঙুলকে কেটে দেওয়া হোক না কেন গুরুর জন্য, সে ভীষ্মের শুয়ে থাকা সেই সরসজ্জার উপরে, দ্য বেড অফ দ্য অ্যারোজ এর উপরে শুয়ে থাকা হোক না কেন, বা বিভিন্ন জায়গাতেই সেটা মহাযান ফিলোসফি বা হীনযান ফিলোসফি, বুদ্ধিজমের বিভিন্ন ফিলোসফির মধ্যে যন্ত্রণাকে এমব্রেস করা, যন্ত্রণার মধ্যে দিয়েই নির্বাণা, দ্য কনসেপ্ট অফ দ্য নির্বাণা অর রিডেমশন, তার কথা ইন্ডিয়ান ফিলোসফি বলে আসছে। ফলে ইন্ডিয়ান ফিলোসফি অ্যাকচুয়ালি বিগিনস উইথ দ্য রিয়েলাইজেশন অফ দ্য পেইন। বিখ্যাত কথা, ধৃতরাষ্ট্র এবং কুন্তির মধ্যে যখন কনভারসেশন চলছে মহাভারতের প্রবাবলি শল্য পর্বে, তখন ধৃতরাষ্ট্র আমাদের আমাদের গান্ধারী, সরি কুন্তি বললাম, গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলছে যে পালন করো নিজ ধর্ম, পালন করো, দুর্যোধনকে ত্যাগ করো। বলছে ত্যাগ করো তারে। ধৃতরাষ্ট্র বলছে ত্যাগ করে কি করব, ত্যাগ করে আমার লাভটা কি, কিছু তো দেবে। বলছে রক্ষা করবে তো তুমি তোমার নিজের ধর্ম রক্ষা করবে, ত্যাগের মাধ্যমে তুমি ত্যাগ করো তাদের, ছেলেকে যদি দূর করে দাও তার মাধ্যমে তুমি কি রক্ষা করবে, তুমি তোমার ধর্ম রক্ষা করবে। এই যে ধর্মের কথা যেটা মহাভারতে বারবার বলা হয়েছে, ধৃ ধাতুর সঙ্গে ময় প্রত্যয় যোগ করে ধর্ম, বরফের ধর্ম হচ্ছে ঠান্ডা করা, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিতে এই মনুষ্যত্ব বা এমব্রেসিং দ্য ট্র্যাডিশনাল ফর্ম অফ হিউম্যানিটি, তার কথা বলা হয়েছে। বলছে কি দিবে ধর্ম আমারে, কি দিবে ধর্ম আমারে, একটা প্রকৃত ইউটিলিটারিয়ানের মতো প্রশ্ন। কিছু তো দেবে আমাকে ধর্ম, আমাকে এরকম স্যানিটাইজার হাতে দিলে মারা যায় প্রচুর পরিমাণে জীবাণু, ধর্ম আমায় কি দেবে, কি দিবে ধর্ম আমায়। তখন বিখ্যাত উক্তি গান্ধারীর, দুঃখ নব নব, ধর্ম তোমাকে প্রত্যেক দিন নতুন নতুন দুঃখ দেবে। ফলে এই দুঃখকে, এই সরফুলনেসকে, এই যন্ত্রণাকে, দ্য পেইন, অ্যাগনি, দ্য শিয়ার সরফুলনেস, এইটাকে ইন্ডিয়ান ফিলোসফি চিরকাল সেলিব্রেট করেছে। কেনা উপনিষদ দে আমি বলছিলাম একটু আগের দিন বলছিলাম, সরি, বৃহদারণ্যক উপনিষদে উপনিষদ শুরুই হচ্ছে যাজ্ঞবল্ক্য এবং অমৃতার কনভারসেশন দিয়ে, যেখানে যাজ্ঞবল্ক্যকে অমৃতা জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সিয়েশন বিটুইন দিস ডেড বডি অ্যান্ড দ্য লিভিং বডি। একটা মৃতদেহ শুয়ে আছে, তাকে দেখিয়ে অমৃতা জিজ্ঞেস করছে এই যে তুমি যাজ্ঞবল্ক্য, একজন বিরাট বড় জ্ঞানী মানুষ দাঁড়িয়ে রয়েছো আমার সামনে, তোমার প্রচুর জ্ঞান, তোমার প্রচুর ওয়াইজনেস, তোমার উইজডম, এবং এখানে একটা মৃত মানুষ পড়ে আছে। এই মৃত মানুষ আর জীবিত মানুষের মধ্যে পার্থক্যটা কি? যে মৃত মানুষ, তারও হাত রয়েছে, তোমারও হাত রয়েছে, তারও চোখ রয়েছে, তারও চোখ, তোমারও চোখ রয়েছে, তাহলে সে কেন দেখতে পাচ্ছে না, সে কেন বুঝতে পারছে না, সে কেন পারসিভ করতে পারছে না, সে কেন ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থগুলোকে বুঝতে পারছে না? কি, যেটা দিয়ে কেনা উপনিষদ শুরু হচ্ছে। কেনা মানে কেন, কি এমন জিনিস আমাদেরকে দেখতে সাহায্য করছে, বুঝতে সাহায্য করছে এই বিপুলা পৃথিবীকে, দিস ওয়ান্ডারাস পেরিলিয়াস ওয়ার্ল্ড, কি এমন জিনিস, তার উত্তরই খোঁজার চেষ্টা করেছে ভারতীয় দর্শন। ইনফ্যাক্ট যে কোনো ধরনের দর্শন এই উত্তরই খোঁজার চেষ্টা করেছে। এবার এই জিনিসগুলো খোঁজার জন্যই আমরা দর্শনের যে বিভিন্ন ধরনের শাখা, যার কথা আগের দিন খানিকটা আমরা ডিসকাস করেছি, সেই শাখাগুলো এই যে আমরা কি জানতে চাই, আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, তাই নিয়েই ফিলোসফির এই বিভিন্ন ধরনের শাখার আয়োজন। সারা জীবন মনে রাখবে, যদি আমরা যে কোনো ফিলোসফিকে নিয়ে আলোচনা করি, হোয়াট আর দ্য ভেরিয়াস ব্রাঞ্চেস অফ দ্য ফিলোসফি, তো অনেকগুলো ফিলোসফির ব্রাঞ্চ হয়, বিভিন্ন ধরনের ব্রাঞ্চ হয়। প্রথম যে ব্রাঞ্চ যাকে নিয়ে প্রচুর আলোচনা করা হয় সেটা হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে হচ্ছে বাংলায় কি বল, আগের দিন বলেছিলাম জ্ঞান তত্ত্ব। রাইট, ব্রিলিয়ান্ট। এপিস্টেমোলজি হচ্ছে জ্ঞান তত্ত্ব। হ্যাপি, রাইট রাইট, ভেরি গুড। The second is ontology. Ontology মানে কি বলো? সত্তা তত্ত্ব। রাইট, সত্তা তত্ত্ব, স্টাডি অফ দ্য হিউম্যান বিইংস, মানুষের বিইং, তার সত্তাকে নিয়ে যেটা আলোচনা করে। দেখি এইটা মানে কি, খুবই সহজ মানে যদিও, এথিক্স।
এথিক্স মানে নীতিবিদ্যা। নীতিবিদ্যা, যা নীতিকে নিয়ে ডিল করে। Then there comes another branch of philosophy is known as aesthetics. বাংলা কি? নন্দন তত্ত্ব, সৌন্দর্য নিয়ে ডিল করে। দেখতে ভালো না দেখতে খারাপ, কিসের উপরে সৌন্দর্য ডিপেন্ড করে, একটা বস্তুর স্ট্রাকচার কি, স্ট্রাকচারের ফিলোসফি। এথিক্সের ইনফ্যাক্ট পার্ট হচ্ছে অ্যাক্সিওলজি, AXIOLOGO, লজি। লজি যে কোনো ক্ষেত্রে যখন সাফিক্স আসবে, লজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ। সো অন্টোলজি মানে দ্য স্টাডি অফ বিংস, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ হিউম্যানস, আর্কিওলজি মানে দ্য স্টাডি অফ দ্য ওল্ড থিংস। Aesthetics হচ্ছে নন্দন তত্ত্ব, এবং ফাইনালি known as another important branch of philosophy, metaphysics. Metaphysics মানে হচ্ছে that which is beyond physics, থেকে বাংলায় বলা হয় অধিবিদ্যা, যেটা আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারের বাইরে। এটাই পরবর্তীকালে ফিলোসফি অফ রিলিজিয়নে পরিণত হয়েছে, ধর্মের দর্শন, ধর্মদর্শন। মেটাফিজিক্সের একটা পার্ট হচ্ছে ধর্মের দর্শন। সো এই হচ্ছে মোটামুটি ফিলোসফি ডিভিশন। ইন্ডিয়ান ফিলোসফি এই সব কিছুকেই অ্যাড্রেস করেছে। আমরা মহাভারতের মধ্যে এই সব কিছুরই প্রেজেন্স দেখতে পাবো। সো আমি একটা ক্লাসিক্যাল টাইম লাইন দিয়ে দেখাবার চেষ্টা করেছিলাম যে আমাদের টাইম লাইন অফ দ্য ক্লাসিক্যাল লিটারেচারে কি কি আছে। আমরা দেখতে পাবো আমাদের প্রথম যে এপিক, যেটা লেখা হচ্ছে নিয়ার অ্যাবাউট 20th সেঞ্চুরি BCE, বহু বছর আগে, যেটা হচ্ছে এপিক অফ দ্য গিলগ্যামেশ। তারপরে প্রায় 2000 বছর আগে লেখা হচ্ছে 20th সেঞ্চুরি, মানে 2000 years ago, 2000 years বিফোর ক্রাইস্ট, মানে আমাদের 4000 বছর আগে। এরপরে আমরা 16th সেঞ্চুরিতে ইজিপশিয়ান বুক অফ দ্য ডেড দেখতে পাচ্ছি, এবং অনেকেই 16 থেকে 11th সেঞ্চুরিতে, অনেকে 18th সেঞ্চুরি, মানে 18th সেঞ্চুরি বিফোর ক্রাইস্টে ঋগ্বেদকে রাখে। ঋগ, যজুর এবং অথর্ববেদ এই সময় লেখা হচ্ছে। এরপরে ব্রাহ্মণা, এই সমস্ত জিনিসপত্র লেখা হচ্ছে। তারপরে অলরেডি ইলিয়াড এবং অডিসি লেখা হচ্ছে 8th সেঞ্চুরিতে। ইলিয়াড এবং অডিসি যে সময় লেখা হচ্ছে, প্রায় একই সময়ে মহাভারত লেখা শুরু হচ্ছে। এখানে মহাভারতকে একটু পরে দেখানো হয়েছে, কিন্তু ইলিয়াড এবং অডিসির সময়ই অনেক স্কলার বলে মহাভারত লেখা শুরু হচ্ছে। রামায়ণ 4th সেঞ্চুরিতে, এখানে দেখানো হচ্ছে রামায়ণ এবং মহাভারত শুরু হচ্ছে। মহাভারত এখানে কবে দেখিয়েছে, টাইম লাইনটা একটু গন্ডগোল আছে। মহাভারত হয়তো এখানে একটু পরে দেখিয়েছে। মহাভারত শুরু হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 8th সেঞ্চুরি টু 4th সেঞ্চুরি, প্রায় 400 বছর ধরে মহাভারত লেখা হচ্ছে। সো এই ক্লাসিক্যাল টাইম লাইনটার দিকে তাকালে আমরা কিন্তু মহাভারতের একটা মোটামুটি ক্লাসিক্যাল সিচুয়েশন আমরা বুঝতে পারবো। এবার আমি আগেই বলেছি, মহাভারতী গুপ্ত সাম্রাজ্যের শুরুর আগে মোটামুটি মহাভারত লেখা হয়ে যাচ্ছে। এবার এই যে আমাদের সংস্কৃত লিটারেচার, এই সংস্কৃত লিটারেচারকে বুঝতে গেলে কয়েকটা কনসেপ্টকে বুঝতে হবে, যেটা আগের দিনের ক্লাসে আমি তাড়াতাড়ি বলতে ভুলে গেছি। সংস্কৃততে বেশ কয়েকটা জনরার মধ্যে একটা ইম্পর্টেন্ট জনরা হচ্ছে নাট্য। যেরকম মহাকাব্য একটা জনরা, মহাকাব্য মানে এপিক, আ গ্রেট পোয়েম or a huge epic poem which contains in elevated style the history and the political crisis or the social cultural crisis of a nation, তাকে epic বলা হয়। সেরকম নাট্য, যেরকম তোমরা মৃচ্ছকটিকম is an example of the নাট্য, নাটকের একটা এক্সাম্পল, একটা ইন্ডিয়ান জনরার মধ্যে পড়ে। এগুলোকে প্রত্যেকটাকেই বলা হয় কাব্য। সবকিছুকে ভারতীয় সভ্যতায় বা ভারতীয় ক্লাসিক্যাল এস্থেটিক্সে কাব্য বলা হয়। সো নাট্য কাব্যের অন্তর্গত, মহাকাব্য অন্তর্গত, মুক্তা হচ্ছে শর্ট লিরিক্যাল পোয়েমস, মিউজিক্যাল লিরিক্যাল শর্ট পোয়েমসকে মুক্তাকা বলা হয়। কালিদাস লিখেছেন, আমারও লিখেছেন এবং ভর্তহরি লিখেছেন। এছাড়া কথা বা আখ্যায়িকা, যেটা তোমরা পড়বে খানিকটা, বলো তোমাদের সিলেবাসে রয়েছে কাদম্বরী একটা কথা বা আখ্যায়িকা বা ন্যারেটিভের এক্সাম্পল। সো এইগুলো হচ্ছে ইন ব্রড আমরা বলতে পারি ইন্ডিয়ান ক্লাসিক্যাল জনরা। এছাড়া ভারতীয় লিটারেচারে যে কয়েকটা ওয়ার্ল্ডলি উইজডম বা নীতি আমরা বলতে পারি, যেটা মহাভারতের মধ্যে ভয়ঙ্করভাবে রয়েছে, যে টার্মগুলো তোমাদের জেনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ধর্ম। ধর্ম ইজ নট অনলি ইয়োর রিলিজিয়াস ডিউটি,
but your duty as a human being. ধর্ম নাগারাকা or যেখান থেকে নাগরিক শব্দটা এসছে, that means gentleman, your role as a citizen. এছাড়া অর্থ, কাম, মোক্ষ এবং কর্ম, এই যে four kind of duties. অর্থ means wealth or politics, your public life. Kama means your erotic life, your erotic pleasure and the emotions. Moksha means liberation from the chain of the birth and the death which souls are trapped because of the karma. কর্মের ফলে মানব দেহ যেরকম ভাবে ট্র্যাপড হয়ে থাকে আমাদের দেহের মধ্যে, আমাদের লিবারেশন, সেখান থেকে লিবারেশনকে মোক্ষ বলে। এবং কর্ম ইমপ্লাইজ দ্য ফ্লুইড রিলেশনশিপ বিটুইন ডিভাইন অ্যান্ড দ্য হিউম্যান অ্যান্ড দ্য অ্যানিমালস। মানুষের সঙ্গে মানুষের যে রেসপন্সিবিলিটি, তার যে প্রত্যেক দিনের কাজ, যেটার সঙ্গে অ্যানিমাল ওয়ার্ল্ড এবং পৃথিবী দুটোই রিলেটেড, এই যে পুরো একটা ব্রডার প্রসপেক্ট, তাকে আমরা বলতে পারি কর্ম। সেই ধর্ম, কাম, অর্থ, কাম, মোক্ষ এবং কর্ম, এই চারটের ওপরে কিন্তু বেস করে হিউম্যান কন্ডাক্ট বা নীতি, যেটা মহাভারতে ভয়ঙ্করভাবে এমফাসাইজ করা হয়েছে। আগের দিনের ক্লাসে হু ইজ ব্যাস আমি বলেছি, গুরু শিষ্য পরম্পরার কথা বলেছি। ব্যাস ইজ জেনারেলি ক্লাসিফাইড অ্যাজ কৃষ্ণ দ্বৈপায়ন, সেটা বলেছি। ওয়াই কৃষ্ণ দ্বৈপায়ন সেটা বলেছি। ন্যারেটিভ স্ট্রাকচার অফ দ্য মহাভারত বলেছি, মনে আছে তো? বলো, মোটামুটি মনে আছে তো? হ্যাঁ, ন্যারেটিভ স্ট্রাকচার বলেছি। টাইম অফ দ্য কম্পোজিশন বলেছি 1400 থেকে, অনেকে বলে 950, অনেকে বলে 800 থেকে 400, এই সময়ে বিসি, সবই বিফোর ক্রাইস্ট। এবং আজকে বলেছিলাম যে, এবং তার সঙ্গে সঙ্গে মহাভারতের 18টা পর্বের যে বিভিন্ন ভাগ, আদি পর্ব, সভা পর্ব, বান পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিকা পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, স্বর্গারোহণ পর্ব এবং লাস্টে হরিবংশ পর্ব, এইগুলোর একটা সামারি মোটামুটি আগের দিনের ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে মাথায় রেখো, প্রথম 5টা পর্ব 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, আর 5টা পর্ব 500 বছর প্রায়। তারপরের যে 7-8টা পর্ব সেটা প্রায় 500 বছর, কিন্তু মাঝখানের 18টা দিন যেটাতে কুরুক্ষেত্রে যুদ্ধ, সেটাতেই প্রায় 5টা পর্ব। ভীষ্ম পর্ব, একদিন ভীষ্মের পতন হচ্ছে, দ্রোণের পতন হচ্ছে, একদিন কর্ণের মানে কমান্ডার হচ্ছে, এগুলো প্রত্যেকদিন এক একজন কমান্ডার হচ্ছে এবং তার পতন ঘটছে, তাই নিয়ে এক একটা পর্ব আর কি। তো সেইটাও আগের দিনের ক্লাসের মধ্যে আমি বলেছি। আজকে বলেছি যে মহাভারতের একটা মোরাললেস আউটলাইন দেওয়ার চেষ্টা করব। সো লেট আস বিগিন উইথ দিস আউটলাইন অফ দ্য মহাভারত। শুরু করছি আমি একটা মোটামুটি সামারি দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো যে মহাভারতের গল্পটা, মোরাললেস স্ট্রাকচারটা কি। অনেকেই জানো এই গল্পটা, অনেকেই শুনেছো, অনেকেই পড়েছো। মহাভারত পুরো পড়ার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে রাজশেখর বসু, বাংলাতে রাজশেখর বসুর মহাভারত। আর ইংরেজিতে পড়তে গেলে মহাভারতের খুবই ওপর ভালো বই রয়েছে আচার্য কৃপালনীর। এই বইটা যদি পুরো সামারিটা মহাভারতের পড়তে চাও, তাহলে এক সেকেন্ড, মহাভারতের ভালো সামারি রয়েছে আমাদের আচার্য কৃপালনী। এটা নয়, ক্লাসিক্যাল ইন্ডিয়ান লিটারেচার, মহাভারত দেখি এটা কি। হ্যাঁ, এই যে মহাভারত কৃপালী নয়, রাজাগোপালাচারী, রাজাগোপালাচারীর লেখা। আমি একই সময়কার পলিটিশিয়ান মধ্যে গুলিয়ে ফেলেছি। 217 পাতার মোটামুটি মহাভারতকে সামারাইজ করেছে। বাংলাতে রাজশেখর বসু ইজ রিয়েলি গুড, যদি পড়তে চাও, কেউ যদি পড়ার ইচ্ছে থাকে তাহলে। সো যাই হোক, লেট আস বিগিন উইথ দ্য সামারি অফ মহাভারত। প্রথমে আমি শুরু করছি দ্য ওল্ডার জেনারেশনস, প্রিভিয়াস জেনারেশন, আগের জেনারেশন দিয়ে, যাকে এটা আদি পর্বে যেটা ডাইরেক্ট করা হচ্ছে। কিং জনমেজয়ের অ্যানসেস্টার শান্তনু। কিং জনমেজয়কে জনমেজয়ের বাবা হচ্ছে পরীক্ষিত, পরীক্ষিতের বাবা হচ্ছে অভিমন্যু, অভিমন্যুর বাবা হচ্ছে অর্জুন। তাহলে জনমেজয় প্রায় 4টে জেনারেশন বাদে আসছে, ঠিক আছে। অর্জুন হচ্ছে অর্জুনের গ্রেট গ্র্যান্ডসন হচ্ছে কিং জনমেজয়, ঠিক আছে।
তো জনমেজয়ের সময় থেকেই মহাভারতের ন্যারেটিভ শুরু হচ্ছে, কারণ মহাভারতের ন্যারেটিভ শুরু হচ্ছে নৈমিষারণ্যে, যেখানে উগ্রশ্রবা সৌতি লোমহর্ষণের পুত্র এত ভালো ন্যারেট করতে পারতো লোমহর্ষণ, সে লোমকে হর্ষণ করতে পারতো। হি ক্যান অ্যাট্রাক্ট দ্য he can attract the hair follicles in the skin of the human beings. এতটাই সে ভালো গল্প বলতে পারতো। তার ছেলে উগ্রশ্রবা সৌতি, যে জনমেজয়ের সর্পযজ্ঞে গিয়ে গল্পটা শুনেছে মহাভারতের, কার কাছে না, শুনেছে বৈশম্পায়নের কাছে, যে ব্যাসের ডাইরেক্ট শিষ্য। তো এই কিং জনমেজয়ের অ্যানসেস্টার ছিল শান্তনু, দ্য গ্রেট কিং অফ দ্য হস্তিনাপুর। তাকে দিয়েই গল্প শুরু হচ্ছে। হি হ্যাজ আ শর্ট লিভড ম্যারেজ উইথ দ্য গডেস গঙ্গা, যার গঙ্গার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা জানি গঙ্গা's relationship with শান্তনু is a relationship based on the contact, যেখানে গঙ্গা বলেছিল তুমি আমাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না, আমি একটার পর একটা সন্তান ভাসিয়ে দেব, I will sacrifice all my sons in the river of the Ganges, এবং তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারবে না। শান্তনু প্রশ্ন করেনি, একদিন হঠাৎ করে প্রশ্ন করে। যখন প্রশ্ন করে তখন যে সন্তানটাকে ভাসাতে গিয়েছিল সেই সন্তানের নাম ছিল দেবব্রত বা ভীষ্ম, লেটার কল ভীষ্ম, দ্য গ্রেট ওয়ারিয়ার। এবং গঙ্গা বলে যে তুমি যেহেতু আমাকে প্রশ্ন করেছো, আমি এই প্রশ্নের তোমাকে উত্তর দিচ্ছি, কারণ এরা প্রত্যেকেই গঙ্গার সন্তান, তোমার এবং আমার সন্তান, এবং এরা সপ্ত ঋষি হয়ে রয়েছে ইন ভেরিয়াস কর্নার্স অফ দ্য হেভেন, স্বর্গের বিভিন্ন নুকস এন্ড দ্য কর্নারে রয়েছে। কিন্তু এই যে সন্তান দেবব্রত, একে ভীষ্ম, একজন অমর যোদ্ধা, যার নিজের ইচ্ছা না হলে যার কোনোদিন মৃত্যু হবে না, তো একে তোমার কাছে রেখে আমি চললাম। সো হি বিকামস দ্য হেয়ার অ্যাপারেন্ট, যে শান্তনুর হেয়ার মানে HEIR, হেয়ার মানে হচ্ছে ইনহেরিটার, সমস্ত সম্পত্তির যে পাবে রক্ষক, যে সম্পত্তি ইনহেরিট করবে। তো এই দেবব্রতকে সমস্ত দায়িত্ব মানে সম্পত্তি পাবে, এরকম অবস্থায় গঙ্গা ছেড়ে চলে গেল শান্তনুকে। Many years later, when King Shantanu goes hunting, he sees সত্যবতী। শান্তনু সত্যবতীকে প্রথমবার দেখবে। এই সত্যবতী এবং ভীষ্মকে দিয়ে কিন্তু মহাভারতের শুরু হচ্ছে। He sees সত্যবতী, the daughter of the chief of the fishermen, and asks her father for her hand. জিজ্ঞেস করলো, বললো আমাকে হাত যদি তার মানে তাকে পাওয়া যায়। And her father refuses to consent to the marriage unless Shantanu promises to make any future son of Satyavati the king upon his death. বললো আমার মেয়ের সন্তানকে যদি তুমি পরবর্তীকালে রাজা না করো, তাহলে আমি তো বিয়ে দেবো না তোমার। So to resolve his father's dilemma, দেবব্রত ভীষ্ম agrees to relinquish his right to the throne. এখান থেকে বলে ভীষ্মের প্রতিজ্ঞা, ভীষ্ম প্রতিজ্ঞা নিল যে I will relinquish all form of rights to the throne, এই যে সিংহাসনের প্রতি আমার যে অধিকার সেটা আমি ছেড়ে দেব। And as the fisherman, he is not sure about the prince's children honoring the promise, Devabrata also takes a vow of lifelong celibacy to guarantee his father's promise. যেহেতু ফিশারম্যান জানে না যে পরবর্তীকালে দেবব্রত যদি বিয়ে করে তার ছেলেমেয়েরা এই থ্রোনে ক্লেম করবে কিনা, সে বলল যে আমি সারা জীবন, celibacy means to remain unmarried, brahmacharya nema, to remain unmarried throughout his whole life. So Shantanu has two sons by Satyavati. মনে রাখবে শান্তনুর দুই সন্তান, one is চিত্রাঙ্গদ, another is বিচিত্রবীর্য and চিত্রাঙ্গদ. And upon Shantanu's death, চিত্রাঙ্গদ becomes the king. চিত্রাঙ্গদ রাজা হলো, but he lives a very short uneventful life and he dies. On the other hand, Vichitrabirja, the younger son, rules Hastinapur. And meanwhile, the king of the Kashi arranges a Swayamvar for the three daughters. তিনজন ডটারের জন্য কাশীর রাজা একটা স্বয়ম্বর করলো। সিংহাসনে কে? বিচিত্র যার বীর্য, মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ depiction or strange representation of valor. তো কাশীর যে রাজা, হি অ্যারেঞ্জেস আ স্বয়ম্বর। তোমরা থেকে স্বয়ম্বরের মানে তোমরা জানো যে বিভিন্ন রিজিয়নের যারা ব্রেভ নাইটস, যারা ব্রেভ কিং, তারা দে ক্যান গো দেয়ার এন্ড ডিসপ্লে দেয়ার পাওয়ার।
and hence they can marry a queen. So neglecting to invite the royal family of the Hastinapurke invite করলো না. In order to arrange the marriage of the young Vichitrabirjo, Bhishma attends the Swayamvar of the three princes. তিনজন প্রিন্সের নাম অম্বা, অম্বিকা, অম্বালিকা. তোমরা সবাই শুনেছো, মনে রাখবে, কাশীর রাজের তিন কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকা, তাদের সামনে বীরত্ব প্রদর্শন করলো ভীষ্ম, uninvited, তাকে ইনভাইট করা হয়নি, and proceeds to abduct them. abduct করা মানে কিডন্যাপ করে নিয়ে চলে আসা, তাদেরকে abduct করে নিয়ে এলো সেই জয়ে জিতে। অম্বিকা and অম্বালিকা consent to be married to বিচিত্রবীর্য, এরা রাজি হলো বিচিত্রবীর্যকে বিয়ে করতে, কিন্তু অম্বাই মুশকিলে পড়লো। The oldest prince Amba, however, informs Bhishma that she wishes to marry the king of Shallo, whom Bhishma defeated at their Swayamvar. Bhishma কারোর কনসেন্ট না নিয়ে কাউকে বিয়ে করাতে পছন্দ করে না। Bhishma lets her leave to marry the king of the Shallo. But the problem occurs. Shallo refuses to marry her, still smarting at his humiliation at the hands of the Bhishma. তার খুবই রাগ হয়েছে, Bhishmaর কাছে হেরে গিয়ে Amba then returns to marry Bhishma, but he refuses due to his vow of the celibacy. Amba আবার ফিরলো, বললো যে আমাকে বিয়ে করো, কারণ আমাকে বিয়ে করছে না Shallo. Bhishma বললো যে আমি তো করতে পারি না, because I will remain a celibate throughout my whole life. I have given my words, and in the ancient classical tradition, words, shabdo, words are very important. Vows are meant to be kept. আমি যদি কোনো প্রতিজ্ঞা নিই, সেটা আমাকে রক্ষা করতে হবে। And Amba becomes enraged and becomes Bhishma's bitter enemy. সেই সময় বিশ্বকে সে বললো, holding him responsible for her plight, আমার এই খারাপ অবস্থার জন্য তুমি দায়ী। And later সে সেখানে বললো যে আমি যদি পরবর্তীকালে কোনো জন্ম নিই, শ্রীখণ্ডী হিসেবে সে পরবর্তীকালে জন্ম নিয়েছিল। She is reborn to King Drupad as Shrikhandi or Shrikhondini and causes Bhishma's fall, এবং বিশ্বর যে পতন তার জন্য শ্রীখণ্ডী দায়ী মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধে, with the help of Arjuna in the battle of the Kurukshetra. So পরবর্তীকালে অম্বা জন্মাবে শ্রীখণ্ডী হিসেবে। ভারতীয় দর্শন, ইন্ডিয়ান এপিক ন্যাচারালি বিলিভ করে রিবার্থে বিশ্বাস করে, এবং সেই কথা বলে অম্বা বলল যে আমি তোমার পতনের কোনোদিন কারণ হব। সো অম্বা, অম্বিকা অ্যান্ড অম্বালিকা চলছে গল্প। সো when বিচিত্রবীর্য dies, যখন বিচিত্রবীর্য মারা যায়, young without any hairs, সত্যবতী asks her first son Bash. মাথায় রেখো, সত্যবতীর প্রথম সন্তানকে ব্যাসদেব, যার জন্ম হয়েছিল এই সত্যবতীর থেকে, to father the children with the widows. মাথায় রাখতে হবে, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এই পার্টিকুলার টেক্সটে একটা অদ্ভুত ক্যারেক্টার, যে he is both a character as well as the narrator. He is the person who divides Ved, যে বেদকে ডিভাইড করেছে এই ঋগ, সাম, যজু এবং অথর্বতে, তাই তার নাম ব্যাসদেব। He is the person who wrote Mahabharata. He is the person who creates the Puranic literature. ফলে ওই জন্যই ব্যাস এত বড় একজন ফিগার, যার নামে গুরু পূর্ণিমা পালন করা হয়। So the eldest অম্বিকা, যখন মানে ব্যাস ইজ ইমপ্রেগনেটিং অম্বিকা অ্যান্ড অম্বালিকা, তখনই কয়েকটা বিপত্তি ঘটল। At the time of their sexual encounter, the eldest অম্বিকা shuts her eyes when he sees him. মানে চোখটা বুঝে ফেললো যখন ওই অদ্ভুত, ওই নাম কৃষ্ণ দ্বৈপায়ন, গা তো কালো, গায়ের রং, এবং দ্বীপে জন্ম, তাকে দেখে অম্বিকা চোখ বুঝলো। অ্যান্ড সো হার সান ধৃতরাষ্ট্র ইজ বর্ন, চোখ বোঝার ফলেই ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হলো। অ্যান্ড সো হার সান ধৃতরাষ্ট্র ইজ বর্ন ব্লাইন্ড, অম্বিকার ছেলে হচ্ছে ধৃতরাষ্ট্র, মনে থাকবে। While Ambalika turns pale and bloodless upon seeing him, and thus her son Pandu is born, pale and unhealthy. অম্বালিকার সন্তান হচ্ছে কে? পাণ্ডু। এবং এই ব্যাসকে দেখে অম্বালিকার অবস্থা খারাপ, সে তো she turns pale, তার সমস্ত রক্ত চলে গেল, পাণ্ডু বর্ণ হয়ে গেল, এবং সেখান থেকেই পাণ্ডুর জন্ম হলো। সেই জন্যই পাণ্ডু, পেল, আনহেলদি, তার ক্ষমতা কম। দ্য টার্ম পাণ্ডু মে অলসো মিন জন্ডিসড, জন্ডিস থেকে পাণ্ডু কথাটা এসছে। So due to the physical challenges of the first two children,
সত্যবতী ask Bash to try once again, কারণ একজন তো ব্লাইন্ড হয়েছে আর একজন জন্ডিস্ট হয়েছে, বলে আরেকবার ট্রাই করো। However, Ombika and Ambalika send their maid instead to Bash's room. Bash fathers a third son, Bidur, by the maid. যে বিদুরের জন্ম হচ্ছে এই অম্বা এবং অম্বালিকা যেহেতু ভয় পেয়ে গিয়েছিল, তার যে কৃতদাসী ছিল সেখান থেকে বিদুরকে জন্ম। দ্য ওয়াইজেস্ট অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য মহাভারত ইজ বিদুর। অত্যন্ত জ্ঞানী মানুষ, ইজ বর্ন। ফলে মহাভারতে কিন্তু এই স্ট্র্যাটিফিকেশন, এই যে কাস্টি স্ট্র্যাটিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মহাভারত কিন্তু এত হাজার বছর আগে লেখা হলেও মহাভারতে কিন্তু এই যে কাস্টিজমের সিস্টেম কিন্তু একেবারেই আলাদা। আমরা কিন্তু একবারের জন্য মহাভারতে বিদুরকে, তো সে তার জন্ম তো দাসীর কাছে, কৃতদাসের কাছে, কৃতদাসীর গর্ভে, কিন্তু একবারের জন্য বিদুরকে কিন্তু ডেডিকেটরি ওয়েতে বা ইভিল ওয়েতে ডিপিক্ট করা হয়নি, রাদার অত্যন্ত জ্ঞানী মানুষ হিসেবে ডিপিক্ট করা হয়েছে। কৃষ্ণ ইজ ওয়ান অফ দ্য গডলি ফিগার ইন মহাভারত। একবারের জন্য তার জন্ম কোথায়? তার জন্ম একজন গোয়ালার ঘরে, তাই তো? যাদব বংশে কৃষ্ণের জন্ম। ঈশ্বরকে জন্ম দেওয়াচ্ছে একজন গোয়ালার ঘরে, একবারের জন্য কিন্তু লেখকের হাত কাঁপছে না। তাহলে বুঝতে পারছো মহাভারত কিন্তু অনেক অনেক একটা রিচ টেক্সট। ইনফ্যাক্ট যদি তোমরা আরেকটু ভাবনা চিন্তা করো তাহলে দেখতে পাবে মহাভারতে একজন অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে পরশুরাম। পরশুরাম কিন্তু ব্রাহ্মণ নয়, পরশুরাম ক্ষত্রিয়, ঠিক আছে? কিন্তু পরশুরামকে এই গল্পে ব্রাহ্মণের থেকেও অনেক জায়গাতে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ফলে মহাভারত কিন্তু বিভিন্ন জায়গাতেই মহাভারত কাস্টিস্ট ব্যারিয়ারকে অতিক্রম করছে। তোমরা পরবর্তীকালে আমি আইএস এবং অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন পড়তে দেখেছি, হাউ দ্য এপিক অফ দ্য মহাভারত ইজ ডিকনস্ট্রাক্টিং দ্য আইডিয়া অফ দ্য ইন্ডিয়ান কাস্ট সিস্টেম। ফলে এই সমস্ত জিনিসপত্র দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কেমন করে এই ধরনের ইন্টেলিজেন্ট কোয়েশ্চেনকে আমি এনকাউন্টার করব। এখন তো করতে হচ্ছে না, পরবর্তীকালে কোনোদিন করতে হবে। তাহলে যখনই কোনো টেক্সট পড়বে তখন চেষ্টা করবে সেই টেক্সটের একদম ডিপেস্ট ক্যাভার্নস, একদম তার সব থেকে গভীরতম জায়গাতে পৌঁছবার, মাথার মধ্যে কেন খেলা করে সেগুলো। সো হি ইজ বর্ন হেলদি অ্যান্ড গ্রোজ আপ টু বি one of the wisest characters in the মহাভারত। কে? বিদুর। বিদুরের জন্ম ব্যাসদেব থেকে। তাহলে ব্যাসদেব জন্ম দিচ্ছে তিনজন সন্তানের, একটা হচ্ছে ধৃতরাষ্ট্র, একটা হচ্ছে তোমার পাণ্ডু এবং আরেকটি হচ্ছে বিদুর। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর, যারা এই পাণ্ডব এবং কৌরবদের পিতা, তাদের জন্মই হচ্ছে ব্যাসদেবের থেকে। সো রোল অফ দ্য ব্যাস ইজ not only a literal creator of the Mahabharata, he is also a metaphorical father figure of the Mahabharata too, because he is giving birth to the entire Pandav and Kaurav clan. এই পাণ্ডব এবং কৌরব ক্ল্যানের জন্ম দিচ্ছে কে? ব্যাসদেব। And Bidur, throughout his life, we know that he serves as the prime minister or Mohamantri or Mahatma to King Pandu and King Dhritarashtra. So যাই হোক, when the princes grow up, Dhritarashtra is about to be crowned as the king by the Bhishma, when Bidur intervenes and uses his knowledge of politics to assert that a blind person cannot be king. এখানেই বিরাট রাগ ধৃতরাষ্ট্রের, রাজা হবে এমন সময়ে আসে বিদুর এবং বলে যে একজন অন্ধ মানুষ রাজা হতে পারে না। This is because a blind man cannot control and protect his subjects. তার প্রজাদের নিয়ন্ত্রণ করতে পারে না একজন blind man. The throne is then given to the Pandu because of Dhritarashtra's blindness. ধৃতরাষ্ট্রের blindness এর জন্য পাণ্ডু রাজা হয়। পাণ্ডু marries twice, দুবার পাণ্ডুর বিয়ে হয়। One is to Kunti and Madri. তাহলে পাণ্ডুর দুই স্ত্রীর নাম কুন্তি এবং মাদ্রি। আর ধৃতরাষ্ট্র marries to Gandhari, a princess from Gandhar, who blindfolds herself so that she may feel the pain that her husband feels. তার স্বামী যে যন্ত্রণা পায় সেই যন্ত্রণা পাওয়ার জন্য ধৃতরাষ্ট্র বিয়ে করে গান্ধারীকে, এবং গান্ধারী সারা জীবন নিজেকে ব্লাইন্ডফোল্ড করে রাখে যাতে সেও না দেখতে পায়। গান্ধারীর ব্রাদার শকুনি is enraged by this, এই যে ধৃতরাষ্ট্রের অন্ধ হওয়া এবং গান্ধারী তার ফলে অন্ধ হয়ে থাকা, এবং পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের সন্তানেরা রাজা হতে পারবে না, এই পুরো জিনিসটার জন্য vows to take revenge on the Kuru family. এই কুরু ক্ল্যানের ওপরে যে রিভেঞ্জ নেবে, কুরু ক্ল্যান বলতে জেনারেলি রেফার্ড হয় পাণ্ডব এবং
তোমার কৌরব দুজনকেই কুরু বলে। এক্ষেত্রে স্পেসিফিক্যালি ও শপথ নিয়েছিল যে পাণ্ডবদের উপরে রিভেঞ্জ নেবে। তাহলে মনে থাকবে ধৃতরাষ্ট্রের পাণ্ডুর দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রী, ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম হচ্ছে গান্ধারী। এগুলো খুবই বেসিক, এগুলো অনেকেই জানো, কিন্তু আমি একবার ঝালিয়ে দিচ্ছি। So finally one day when Pandu is relaxing in the forest, he hears the sound of a wild animal and he shoots an arrow in the direction of the sound. যেখান থেকে শব্দ আসছে সেই wild animal ভেবে তার দিকে একটা arrow shoot করে, and however the arrow hits the sage Kindama, who curses him that if he engages in a kind of sexual affair he will die. পান্ডু মারা যাবে যদি কোনো ধরনের সেক্সুয়াল অ্যাফেয়ারে এনগেজড হয়। পান্ডু দেন রিটায়ার্স টু দ্য ফরেস্ট। তখনকার দিনে আমরা জানি 4 ধরনের ডিভিশন থাকতো একটা মানুষের বড় হওয়ার পিছনে। প্রথমে সে শিক্ষা নিত গুরুগৃহবাস, তারপরে আস্তে আস্তে অস্ত্র শিক্ষা হতো, তারপরে সে বানপ্রস্থে যেত এবং পরে সন্ন্যাস নিত। তো এই সন্ন্যাস নিত ফরেস্টে, অরণ্যের মধ্যে চলে গেল, এতে রিটায়ার কোনো ধরনের সেক্সুয়াল অ্যাফেয়ারে সে এঙ্গেজ হতে না পারে। পান্ডু চলে গেল with his 2 wives and his brother Dhritarashtra rules thereafter despite his blindness. Pandu's older queen Kunti, however, had been given a boon by the sage Durvasa that she could invoke any god using a special mantra. কুন্তি কিন্তু দুর্বাসা মুনির দ্বারা বরপ্রাপ্ত ছোটবেলায়, যে যদি সে কোনো ধরনের ভগবানকে ডাকে কোনো ধরনের সেক্সুয়াল এনকাউন্টারে, সে ডাকতে পারবে চাইলে। এবার অনেকেই এরকম প্রশ্ন করতে পারে যে তাহলে কি পাণ্ডুর যখন জন্ম হয়েছে কুন্তির গর্ভে এই পঞ্চ পাণ্ডবে, তাহলে কি পাণ্ডুর মধ্যে কোনো সেক্সুয়াল জেলাসি উঠে আসেনি? উঠে এসেছে কি আসেনি? মহাভারত এই প্রশ্নের উত্তর দেয় না বলেই মহাভারত এত বেশি ম্যাচিওর টেক্সট। মহাভারতের মধ্যে প্রচুর এক্সট্রা ম্যারিটাল, এক্সট্রা ইনস্টিটিউশনাল ক্ল্যান্ডেস্টাইন লাভ অ্যাফেয়ারের ডেসক্রিপশন রয়েছে। মহাভারত সেগুলোকে অ্যালাউ করে বলেই এত বছর আগে, প্রায় 3600 বছর আগে মহাভারতের ঘটনাটা ঘটছে। আজ থেকে প্রায় 3600 বছর আগে মহাভারতের এক্স্যাক্টলি আমরা বলতে পারি যে 3300 বা 400 অব্দে কুরুক্ষেত্র যুদ্ধ করছে। তা সত্ত্বেও কিন্তু মহাভারতের সেই সময়ের যে সমাজ ব্যবস্থা তার মধ্যে কিন্তু সেক্সুয়াল অ্যাফেয়ারের মধ্যে কনসেন্ট নেওয়া, সেক্সুয়াল অ্যাফেয়ারকে ম্যারেজ বহির্ভূত, মানে বিয়ন্ড দ্য ইনস্টিটিউশন অফ দ্য ম্যারেজের বাইরেও সেক্সুয়াল অ্যাফেয়ারকে রিকগনাইজ করা, এগুলো কিন্তু ঘটছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ধৃতরাষ্ট্রের রাজা আবার ধৃতরাষ্ট্র হলো ব্লাইন্ড হওয়া সত্ত্বেও, যেহেতু পাণ্ডু সবকিছু ছেড়ে চলে গেল। এবং কুন্তি uses this boon given by the sage Durvasa to ask ধর্ম, the god of the justice, ধর্মকে প্রথম আপ্যায়ন করলো যে জাস্টিসের দেবতা। জাস্টিস মানে হচ্ছে যে আই ক্যান give you the sense of justice, মানে আমি এটুকু বলি যে তোমাদের ক্ষেত্রে জাস্ট জিনিসটা করবে। জাস্টিস অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে। ফর এক্সাম্পল, কারো কাছে জাস্টিস মানে হতে পারে যে পরীক্ষায় বিরাট বড় নাম্বার পাওয়া, কারো কাছে জাস্টিস মানে হতে পারে যে আমার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটনা ঘটবে না। জাস্টিসের মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এক্ষেত্রে জাস্টিস মানে ন্যায়। আমি কোনো মানুষের ক্ষেত্রে কোনো অন্যায় করবো না, কোনো খারাপ কাজ করবো না, কোনো মানুষকে আঘাত করবো না, কোনো মানুষকে শেষ করে দেবো না। এটাই মহাভারতের একটা বিরাট বড় ফিলোসফি। ওই জন্য ধর্মের সন্তান, এই ধর্মদেবকে ডেকেছিল, ধর্মের সন্তান হচ্ছে আমরা জানি যুধিষ্ঠির। এক সেকেন্ড, yes, so he asks Dharma, the god of the justice, Vayu, the god of the wind, and Indra, the lord of the heavens for the sons, and she gives birth to the son of Yudhishthir, Dharmaputra Yudhishthir, Vayuputra Bheem, বায়ুর মতোই বলশালী এবং সুইফট। অর্জুন হচ্ছে ইন্দ্রের পুত্র, the great god of thunder, the king of the gods. And she gave birth to these sons through these gods. Kunti shares her mantra with the younger queen Madri. মাদ্রির সঙ্গে শেয়ার করলো কুন্তি তার মন্ত্র। এর ফলে জন্ম হলো the twins, দুই একই দেখতে ব্রাদার, নকুল আর সহদেব মাদ্রির সন্তান। through the অশ্বিনী টুইন, অশ্বিনী কুমার যারা, অশ্বিনী হচ্ছে সৌন্দর্যের দেবতা, the god of the beauty,
তার থেকে নকুল এবং সহদেবের জন্ম, সেজন্য তাদেরকে অসাধারণ দেখতে। However, পান্ডু অ্যান্ড মাদ্রি ইন্ডালজ ইন সেক্স, কিন্তু কোনো একটা সময়ে পান্ডু থাকতে না পেরে মাদ্রির সঙ্গে একটা সেক্সুয়াল অ্যাফেয়ারে এঙ্গেজড হয়, অ্যান্ড পান্ডু ডাইজ। মাদ্রি কমিটস সতী আউট অফ রিমোর্স। আমাদের সতীদাহ প্রথা ছিল, যেখানে সতী হিসেবে সে নিজেকে ঝাঁপিয়ে পড়লো। মাথায় রেখো, সতী হওয়াটা কিন্তু তখনও মহাভারতের সময়ে অপশনাল ছিল। রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা অ্যাবলিশ করলো প্রথম, তখন কিন্তু সতী একটা কম্পালসারি প্রথায় পরিণত হয়েছে। ফলে ভারতীয় সমাজে যে প্রথাগুলো দিনের পর দিন ধরে অপশনাল ছিল, মানে তুমি করতেও পারতে বা নাও করতে পারতে, সেগুলোকেই নানাভাবে পরবর্তীকালে নানা কুসংস্কারাচ্ছন্নের ফলে সেগুলোকে জোর করে পরিণত করা হয়েছিল মেন প্রথাতে, করতেই হবে। খানিকটা সম্পত্তির জন্য, তাদের সম্পত্তির অধিকার নারীরা না পায়, ইত্যাদি ইত্যাদি, পেট্রিয়ার্কাল পুরুষতান্ত্রিক সোসাইটির ফলে। আমি বলছি না যে মহাভারতের সময় সমাজ খুবই ভালো ছিল, যেটা অপশনাল ছিল। অপশনাল থাকাটাও কোনো কাজের কথা নয়, কখনোই সেটা উচিত নয়, কিন্তু অ্যাটলিস্ট তখন এটা অপশনাল ছিল। ফলে মাদ্রির কুন্তির সেই অপশন ছিল যে কুন্তি সতীতে নিজেকে সতী হিসেবে কমিট করবে না। কুন্তি রেজেস দ্য 5 ব্রাদার্স, এই 5 সন্তানকে বড় করলো কুন্তি। কাদের কাদের? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তার মধ্যে যুধিষ্ঠিরের জন্ম কার থেকে? ধর্ম থেকে। ভীমের জন্ম বায়ুর থেকে, আর অর্জুনের জন্ম ইন্দ্র থেকে। আর অশ্বিনী কুমার থেকে জন্ম হচ্ছে তোমার নকুল এবং সহদেবের। এবং কুন্তির ওপরে এই বিরাট বড় দায়িত্ব পড়ে বড় করার। অন্যদিকে ধৃতরাষ্ট্র হ্যাজ 100 sons through গান্ধারী। গান্ধারীর জন্ম, গান্ধারী থেকে যে ব্লাইন্ড ফোল্ডেড ওম্যান, তার থেকে 100টা সন্তানের জন্ম। অনেকে বলে কিভাবে জন্ম আমরা জানি না। প্রথম হয়তো যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল জেস্টিকুলেশন, মানে একটা ঘরের মধ্যে একটা নির্দিষ্ট উত্তাপের মধ্যে কিছু ডিমের মতো ভাবে ভ্রূণকে, এমব্রায়োকে বড় করা হয়তো মহাভারতের সময় আমরা প্রথম দেখতে পাই। সো দিজ আর দ্য কৌরব ব্রাদার্স, দ্য এল্ডেস্ট বিং দুর্যোধন, দুঃশাসন, এইভাবে আরো 100 জন, 98 জন প্রায় ব্রাদার ছিল। The other Kaurav brothers were Bikarno, Sukarno, ইত্যাদি। The rivalry and the enmity between them and the Pandav brothers from their youth into the manhood, যখন একদম ইয়াং অ্যাডোলেসেন্ট ফিগার, 13-14 বছর বয়স, কৈশোর থেকে যুবা, এবং তারপরে আস্তে আস্তে যখন পুরুষ হচ্ছে, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর এনমিটি বা শত্রুতার সম্পর্কে জন্ম হয়, যেটা কুরুক্ষেত্র যুদ্ধেতে আমাদেরকে ঠেলে দেয়। অনেকগুলো ছোট্ট ছোট্ট পর্ব এই সময় ঘটতে থাকে, যেরকম লাক্ষাগৃহ। আফটার দ্য ডেথ অফ দেয়ার মাদার মাদ্রি, the father Pandu and the Pandavas and their mother Kunti return to the palace of the Hastinapur. হস্তিনাপুরে তারা ফিরে আসে। যুধিষ্ঠির is made crown prince by ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের দ্বারা যুধিষ্ঠিরকে রাজা করা হয়। ধৃতরাষ্ট্রকে মানে পরবর্তীকালে যে প্রিন্স, যুবরাজ, সেটা যুধিষ্ঠিরকে করা হয় under considerable pressure from his courtiers, কারণ ধৃতরাষ্ট্রের ইচ্ছে ছিল দুর্যোধনকে পরবর্তীকালে যুবরাজ করা। ধৃতরাষ্ট্র wanted his own son Duryodhan to become king and lets his ambition get in the way of preserving justice, because he wanted that justice should be preserved and Duryodhan should become the next king. Shokuni, Duryodhan and Dushashan plot to get rid of Pandavas, how to kill the Pandavas, and Shokuni calls the architect Purochon to build a palace out of the flammable materials like lakha and ghee, and he then arranges for the Pandavas and the queen mother Kunti to stay there, বলো তোমরা সেখানে থাকো এই লাক্ষা গৃহে, with the intention of setting it alight, to set it in flame. And however, the Pandavas are won by their wise uncle Vidur. Vidur বলল খুব সাবধান, who sends them a miner to dig a tunnel. একজন মাইনারকে পাঠালো, যেটা টানেল তৈরি করলো, সেখান দিয়ে তারা পালালো। they are able to escape into safety and go into hiding. তারা হাইডিং এ পালালো। and back at the Hastinapur, the Pandavas and the Kunti are presumed dead. বাকিরা ভাবলো যে ব্যাস শেষ, পাণ্ডবরা খতম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে মহাভারতের জায়গাতে,
যেটা মহাভারতের সময় একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ম্যারেজ। ওয়াই? বিকজ ম্যারেজের থ্রু দিয়ে এম্পায়ার বিল্ডিং, সাম্রাজ্য তৈরি করা, এক্সটেনশন অফ দ্য এম্পায়ার, যেটা আকবর করেছে পরবর্তীকালে, একটার পর একটা বিয়ে করেছে এবং সেই জায়গাটাতে মানে নিজের সাম্রাজ্যের আস্তে আস্তে সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে গেছে। ফলে ম্যারেজ বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট ওয়েপন ইন এক্সটেন্ডিং এম্পায়ার। একটা সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল তখনকার দিনে। এবং আমরা দেখতে পাই যে whilst at the hiding the Pandavas learn a Swayamvar which is taking place for the hand of the Panchal prince, Panchal কন্যা, Panchal princess, sorry, দ্রৌপদীর জন্য একটা বিরাট বড় স্বয়ংবর সভা হচ্ছে। The Pandavas entered the competition in disguise as Brahmin হিসেবে গেল। The task is to string a mighty steel bow and shoot a target on the ceiling. Ceiling এর মধ্যে মারতে হবে একটা স্টিল বাও দিয়ে, যেটাকে ব্যাকাতে হবে। You have to bend that mighty steel bow and you have to aim the target and set it without looking into the target. So which is the eye of an moving artificial fish. এই যে বিখ্যাত সেই ছবি যেটা আর্কিটেক্ট হিসেবে হয়শালা এম্পায়ারের একটা বিখ্যাত তোমার চেকসভা টেম্পল রয়েছে, যেখানে বিখ্যাত এই যে আঁকা রয়েছে যে অর্জুন কেমন করে এই আর্টিফিশিয়াল ফিশের দিকে এম করে তাক করে মারছে। অর্জুন পিয়ার্সিং দ্য আই অফ দ্য ফিশ as depicted in the Chennakeshava temple built by the Hoysala Empire. When the most of the princes failed and many being unable to lift the bow, কেউ তুলতেই পারলো না সেই বাউটাকে, অর্জুন succeeds however, and the Pandavas return home and inform their mother that Arjun has won a competition and to look at what they have brought back. তারা বললো যে তাদের মাদারকে যে মা কি এনেছি দেখো তোমার জন্য। সেই বিখ্যাত গল্প যেখানে মা তার সন্তানকে বললো যে যা এনেছো সেটা ভাগ করে নাও 5 জনের মধ্যে। Without looking, Kunti asked them to share whatever it is Arjun has won among themselves. অর্জুন জিতেছিল, কিন্তু তোমাদের মধ্যে ভাগ করে নাও। On explaining the previous life of the Draupadi, she ends up being the wife of all the 5 brothers. এই 5 সন্তানের স্ত্রী হলো দ্রৌপদী। দ্রৌপদী অর্জুনের স্ত্রী হতে চেয়েছিল, হলো 5 জনের স্ত্রী। এই মোটামুটি আদি পর্ব। এর পরেই আসছে সভা পর্ব, যেটা আমাদের বইয়ের টেক্সট। আমরা একটু ছোট্ট করে জাস্ট ছুঁয়ে আপাতত বেরিয়ে যাব, কারণ আমরা পুরো মহাভারতটাকে পড়ছি। অ্যাসেম্বলি হল, যেটা আমরা ডিটেলে পড়বো, সেটা এখন ছুঁয়ে বেরিয়ে যাব। কি ঘটলো যে আফটার দ্য ওয়েডিং the Pandav brothers are invited back to Hastinapur. তাদের আইডেন্টিটি জানালো যে ফিরেছি আমরা, ঠিক আছি। তাদেরকে আবার হস্তিনাপুরে ডেকে নেওয়া হলো। The Pandavas have a new palace built for them by Maya Dano. ময় দানব বা মায়া দানব, অনেকে বলে মায়া কথাটা এসছে ইলিউশন থেকে, ম্যাজিক থেকে। এই মা একটু আসছে, ময় দানব বা মায়া দানব থেকে। সো এই ময় দানব পাণ্ডবদের জন্য একটা বিরাট বড় প্যালেস তৈরি করবে বললো। কারণ এই আমরা দেখতে পাবো যখন আর কি মায়াসুর এই খাণ্ডব দহন পর্বে, যখন খাণ্ডব বলে যে ফরেস্টটা জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন মায়াসুর সেখান থেকে বেরিয়ে আসে, বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো প্রভু। অর্জুনকে বলে, কৃষ্ণ এবং অর্জুনকে বলে বলো আমি কি করতে পারি। তখন সেই ময় দানবকে বলে যে তুমি আমাকে একটা ইন্দ্রপ্রস্থ দিল্লির কাছে একটা জায়গা আমরা বলতে পারি, সেখানে একটা বিরাট বড় প্যালেস তৈরি করে দাও, যেখানে যুধিষ্ঠির রাজা হবে। দুর্যোধন walks round the palace and mistakes a glossy floor for water and will not step in. বললো যে না এটা তো গ্লসি ফ্লোর, এটা জল ভেবেছে। প্রথমবার বললো যে না রে এটা জল নয়, এটা ফ্লোর। তার পরের বারে একই ভুল করলো, মানে বললো যে না এটাও তো ফ্লোর, বলে জলের মধ্যে পড়ে গেল। এবং তখন দ্রৌপদী তাকে দেখে হাসছিল। So after being told of his error, he then sees a pond and assumes it is not water and falls into it. Bheem, Arjun and the twins and the servants laugh at him. In popular adaptations, বহু জায়গাতে বলে যে this insult is wrongly attributed to Draupadi. অনেকে আবার বলে যে দ্রৌপদীও করেছে, কিন্তু এটা ভুল, মহাভারতের টেক্সটের মধ্যে নেই।
It was the Pandavas except Yudhishthir who had insulted Duryodhan. Yudhishthir koreni kintu bakira Duryodhanke insult korechilo. Enraged by this insult, insulte bhayankar rege giye and jealous at seeing the wealth of the Pandavas, Duryodhan decides to host a dice game at Shakuni's suggestion. Shakuni's suggestion e dice game engage করার চেষ্টা করবে। এটা অ্যাসেম্বলি হলেই এই বিখ্যাত গেম অফ দ্য ডাইস ঘটবে। আমরা যেটা অ্যাসেম্বলি হলে পাবো, অ্যাসেম্বলি হলে 10 নম্বরের প্রশ্নের পরে দ্য গেম অফ দ্য ডাইস। তো যাই হোক, শকুনি, Duryodhan's uncle, now arranges a dice game playing against Yudhishthir with a loaded dice, and Yudhishthir loses all his wealth and then his kingdom. সবকিছু হারালো, রাজত্ব হারালো, তারপরে ভাইকে দাওতে লাগলো, তারপরে স্ত্রীকে লাগলো, সবকিছু হারালো। So he then even gambles his brothers, himself, and finally his wife into servitude. The jubilant Kauravas insult the Pandavas in their helpless state and even try to disrobe Draupadi. সেই বিখ্যাত দৃশ্য যেখানে দ্রৌপদীর বসন খোলার চেষ্টা করছে দুঃশাসন এবং দুর্যোধন, কিন্তু endless garment supply করছে কৃষ্ণ। So they even try to disrobe Draupadi in front of the entire court, but her honor is saved by Krishna, who miraculously creates lengths of clothes to replace ones being removed. কৃষ্ণের সঙ্গে পরিচয় হয়েছিল এই আমাদের পাণ্ডবদের যখন তারা হাইডিং এ ছিল, যখন তারা লুকিয়ে ছিল। ধৃতরাষ্ট্র, ভীষ্ম and the other elders are aghast at the situation. তারা অবাক হলো এই খারাপ জিনিসে। But Duryodhan is adamant that there is no place for the two crown princes in Hastinapur. দুর্যোধন বলল না, এই দুজন ক্রাউন প্রিন্সেসের কোনো জায়গা নেই হস্তিনাপুরে। Against his wishes, ধৃতরাষ্ট্র orders for another dice game. বলে এই গেম অফ ডাইসটা ভ্যালিড নয়, কারণ এখানে আর্গুমেন্ট করলো দ্রৌপদী যে একজন স্বামী তার নিজেকে সার্ভিচুডে রাখতে পারে, কিন্তু তার স্ত্রীকে রাখার তার কোনো অধিকার নেই। ভাবো, সেই সময় দাঁড়িয়ে মহাভারত বলছে যে স্বামী তার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার নেই, এবং ফলে আর একটা গেম অফ ডাইস খেলা হবে। and the Pandavas সেই গেম অফ ডাইসে হারবে আবার যুধিষ্ঠির, and they are required to go into exile for 12 years, and in the 13th year they must remain hidden, অজ্ঞাতবাস পর্ব। 12 years অরণ্যবাস, 1 বছর অজ্ঞাতবাস। যদি if discovered by the Kauravas, যদি 13 নম্বর বছরে দেখে ফেলে, তাহলে ডিসকভার করে ফেলে, they will be forced into exile for another 12 years, বলে আরো 12 বছর আবার যেতে হবে, আর রাজত্ব পেতে হচ্ছে না। এই পর্বটাই হচ্ছে এক্সাইলের পর্ব, যেটাকে বিরাট পর্বে বলা আছে। The Pandavas spent 13 years in exile. Many adventures occurred during this time. They also prepare alliances for a possible future conflict. পরবর্তীকালে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। They spend their final year in the disguise in the court of the বিরাটের কোর্টের মধ্যে কাটায়, and are discovered just after the end of the year. সেই ইয়ারের শেষে তারা আসে। At the end of their exile, they try to negotiate a return to Indraprastha with Krishna as their emissary. কৃষ্ণকে তারা এমিসারি বা মেসেঞ্জার হিসেবে পাঠায়। However, this fails. দুর্যোধন বলে, যেসব ফালতু কথা, তোমাদেরকে ধরে ফেলেছি, তোমরা বিরাটের জায়গাতে ছিলে, and that no return of their kingdom was agreed. বলে কোনোভাবে বিনা যুদ্ধে নাই দিব সুচাগ্র মেদিনী, and the war of the Kurukshetra becomes inevitable. অনিবার্য হয়ে উঠল কুরুক্ষেত্রের যুদ্ধে। বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধে প্রায় 7 অক্ষয়িনী মানে সেনা ছিল যুধিষ্ঠিরের, 11 অক্ষয়িনী সেনা ছিল আমাদের পাণ্ডবদের। এক একটা অক্ষয়িনী মানে প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ, এবং এদিকে 1,53,090টা চ্যারিয়েট, অন্যদিকে 2,40,570টা চ্যারিয়েট। ডেসক্রিপশন আছে, মানে মহাভারতের টেক্সটের মধ্যে আছে, এখানে প্রায় 1.5 লক্ষ, 1,53,000 এলিফ্যান্ট, ওদিকে 2,40,000 এলিফ্যান্ট। ভাবো দুর্যোধনের স্ট্রেংথ, এখানকার ওভারলর্ড দুর্যোধন, এখানকার যুধিষ্ঠির। এটার কমান্ডার ইন চিফ ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন হচ্ছে তোমার দ্রৌপদীর ভাই, আর এখানের ওভারলর্ড অনেক বড় বড় প্লেয়ার, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, অশ্বত্থামা, সবাই কৌরব পক্ষে। এখানকার চিফ স্ট্র্যাটেজিস্ট কৃষ্ণ, ওখানকার চিফ স্ট্র্যাটেজিস্ট শকুনি।
আর এখানে রয়েছে প্রায় 4,59,270টা হর্সেস, 7,21,710টা হর্সেস এন্ড রাইডার্স, এবং ইনফ্যান্ট্রি মানে পেডেস্ট্রিয়ান সোলজার্স, পায়ে হাঁটা সোলজার 7,65,450, এখানে প্রায় 12,28,050। হ্যাঁ, তো টোটাল মিলিয়ে এদের প্রায় 15,30,000, এদের 24,05,700। তো এই ভয়ঙ্কর যে যুদ্ধ, যেখানে কজালিটি এবং ডেথের পরিমাণ বলা হয়, টোটাল এখানে মারা গেছিল প্রায় 15 লক্ষ। এখানে কেবলমাত্র 8 জন নেম সার্ভাইভার ছিল, 5 জন পাণ্ডব, কৃষ্ণ, সাত্যকী এবং যুযুৎসু, এই 3 জন মেরেছিল। আর এখানে সবাই মারা গেছিল, 4টে সার্ভাইভ করেছিল, অশ্বত্থামা, কৃপা, কারণ কৃপা কোনোদিন মরবে না, কৃপা ইজ ওয়ান অফ দ্য 7 চিরঞ্জীবী, 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন যেরকম ব্যাস, একজন কৃপা, একজন পরশুরাম, যাদের কোনো মৃত্যু নেই, কৃতভার্মা বেঁচেছিল, আর আর ভীষ্মকেতু, কর্ণর যে ছেলে, সে বেঁচেছিল। এই ভয়ঙ্কর যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছিল। The battle at the Kurukshetra, the two sides summon the vast armies to their help and line up at Kurukshetra for a great war. একটা বিরাট বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। The kingdoms of Panchal, Dwarka, Kashi, Koikeo, Magad, Matsya, Chedi, Pandos, Telinga, and the Jodhus of the Mathura, and some other clans like the Parama Kambojas, Kambojer Parama, তারা পাণ্ডবদের পক্ষ নিল। অন্যদিকে allies of the Kaurav include the king of the অঙ্গ, কৈকেয়, সিন্ধুষা, অবন্থী, তারপরে মহিষমতি, এরকম বিভিন্ন জায়গার কম্বোজ, সব জায়গার অধিকার পেল এরা। সে বিরাট যুদ্ধের মাধ্যমে ডিটারমাইন্ড হবে কে জিতবে। And before the war being declared, Balaram had expressed his unhappiness at the developing conflict and leaves to the pilgrimage. বলরাম বলে, যুদ্ধ আমি নেই, তোমরা করো যুদ্ধ, আমি গেলাম। And thus he does not take part in the battle itself. Krishna takes part in a non-combatant role. কৃষ্ণ বলল, আমি যুদ্ধ করব না, আমি সারথি হব, as the charioteer for the Arjuna. And before the battle, Arjuna, noticing that the opposing army includes his own kith and kin, তার নিজের লোকজন, নিজের কাছের মানুষেরা তাদের সঙ্গে যুদ্ধ করবে। বিখ্যাত গীতার যে উক্তি, সেখানে ধর্মের ডেফিনেশন দিতে গিয়ে এখানে কৃষ্ণ বললেন, ন তৎপরেষু সন্ধ্যাদাত প্রতিকূলং যদা তৎন সংক্ষেপত হয়ং ধর্ম কামাদন্ন প্রবর্ততে। একটু ভালো করে বুঝলেই ধর্মের ডেফিনেশন এখানে বুঝতে পারা যাবে। ন তৎপরেষু সন্ধ্যাদাত প্রতিকূলং যদা তৎন সংক্ষেপত হয়ং ধর্ম কামাদন্ন প্রবর্ততে। তোমার ইচ্ছে করবে কাউকে আঘাত করতে, তোমার ইচ্ছে করবে কাউকে মারতে, কাউকে উড়িয়ে দিতে, কাউকে মেরে ফেলতে। ন তৎপরেষু প্রতিকূলং যদা তৎন, প্রতিকূল, নিজের যে প্রতিকূল যে বিষয়গুলো, সেইগুলোকে নিজের ভেতরে ঢুকিয়ে যদি নিতে পারো, যে প্রতিকূল হওয়া সত্ত্বেও আমি মারবো না, আমি দাঁড়িয়ে পড়বো সেই জায়গাতে। সংক্ষেপত হয়ং ধর্ম কামাদন্ন প্রবর্ততে, যদিও তাকেই সংক্ষেপে ধর্ম বলে, যদিও এটা কামের, কাম মানে আমার ইচ্ছে, আমার লোভ, আমার হিংসে, আমার যৌন ইচ্ছে, তাকে কাম বলে। তো সো আমার প্রত্যেক মুহূর্তে ইচ্ছে করবে, আমার লোভের বেগ, আমার পেটের বেগ, আমার উপস্থের বেগ আমাকে এগিয়ে নিয়ে যাবে কোনো একটা খারাপ কাজ করার দিকে। আমি যদি সেই দিকে না যাই, সেটাই সংক্ষেপে ধর্ম বলে। তোমার ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়ে, তোমার ইচ্ছে এবং লোভ শক্তিকে সংবরণ করে যদি তুমি সেই মুহূর্তে দাঁড়াতে পারো, তাকেই সংক্ষেপে ধর্ম বলে। গীতার থেকে আমি কোট করলাম আর কি। তো এইভাবেই শুরু হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। And before the battle, Arjuna, noticing that the opposing army includes his own kith and kin, including his great grandfather Bhishma and his teacher Drona, he has grave doubts about the fight and falls into despair. সে বলে, না, আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করতে পারবো না। And at this time, Krishna reminds him of duty as ক্ষত্রিয়। বল, তোমার কাজ হচ্ছে ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা, তোমার প্রত্যেকের ডিউটি রয়েছে, তোমার ডিউটি টু ফাইট as ক্ষত্রিয় for your just cause, because it is justice in the famous Bhagavad Gita section of the epic. Though initially sticking to the chivalrous notions of the warfare, chivalry মানে কি?
মিডিয়েভাল নোশন, মধ্যযুগীয় ধারণা, ইংল্যান্ডে রয়েছে শিভ্যালরি। শিভ্যালরি মানে হচ্ছে একজন জেন্টলম্যান বা একজন জেন্টল নাইট, সে যখন নিজের ইডিওলজিকে ফলো করবে পুরোপুরি, সে যখন নারীকে তার খারাপ অবস্থান থেকে রক্ষা করবে, চিলড্রেনকে প্রোটেক্ট করবে, খারাপ মানুষকে মারবে, তাকে শিভ্যালরি বলা হয়। এই though initially sticking to the chivalrous notions of the warfare chivalrous মানে ধর্মীয় যে নোশন সেগুলোর দিকে থাকলেও পরবর্তীকালে যেটা ঘটলো, এই যুদ্ধ বিভিন্ন ডিসঅনারেবল ট্যাকটিক্সে চলে গেল, and at the end of the 18th day battle only the Pandavas, সাত্যকী, কৃতা, অশ্বত্থামা, কৃতভর্মা, জুজুৎসু and কৃষ্ণ survive, এরা কেবলমাত্র বেঁচে থাকলো। After seeing the carnage মানে destruction, এই ভয়ঙ্কর destruction দেখার পরে গান্ধারী, who had lost all his sons, এই সমস্ত তার ছেলেদেরকে হারিয়েছে, he curses Krishna to be witness to a similar annihilation of his family, তার ফ্যামিলি ভাবে শেষ হবে বলল, for the divine and capable of stopping the war he had not done so, সে ভয়ঙ্করভাবে ক্ষমতা সম্পন্ন হয়েও এবং ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়েও এই যুদ্ধ সে থামায়নি। কৃষ্ণ accepts the curse, কৃষ্ণ এই অভিশাপ অ্যাকসেপ্ট করছে, which bears 36 years later, 36 বছর বাদে যাদব বংশ ধ্বংস হবে এবং সেটা কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। The Pandavas, who had ruled their kingdom, meanwhile decide to renounce everything. Clad in skins and rags, they retire to the Himalayas and climb towards heaven in their bodily form. তারা স্বর্গারোহণ পর্বের জন্য প্রস্তুত নিল। যদিও প্রায় 50 বছর রাজত্ব করার পরে a stray dog travels with them, one by one of the brothers and Draupadi fall on their way, একে একে পরে পতন হলো। As each one stumbles, Yudhishthir gives the rest the reason for their fall, প্রত্যেককে যুধিষ্ঠির বোঝে এর পতনের কারণ, এর পতনের কারণ। Draupadi was partial to Arjuna, Nukul and Sahadev were vain and proud of their looks, দ্রৌপদী ছিল অর্জুনের প্রতি পার্শিয়াল, নকুল এবং সহদেব তাদের সৌন্দর্যের প্রতি বিরাট তাদের নিজের গর্ব ছিল। and Bheem and Arjun were proud of their strength and archery skills, their ভয়ঙ্কর স্ট্রেংথের ব্যাপারে ভীমের মানে প্রাইড ছিল এবং অর্জুনের প্রাইড ছিল বিকজ অফ হিজ আর্চারি স্কিল, আর্চারি মানে তীর চালানোর যে ক্ষমতা, ধনুর্বিদ্যা। And only the virtuous Yudhishthir, who had tried everything to prevent the carnage and the dog remained, the dog reveals himself to be the god Jom and then takes him to the underworld where he sees his siblings and wife. তাই প্রত্যেকটা আন্ডারওয়ার্ল্ডে নিয়ে গেল এবং যুধিষ্ঠির দেখলো স্বর্গে বসে আছে দুর্যোধন, বললো এ কি জাস্টিস? তখন উত্তর দিল দুর্যোধন তার যন্ত্রণা, তার যে পাপ কাজ, তার সমস্ত ফল সেই পৃথিবীতেই পেয়ে গেছে, আইদার পৃথিবীতে পাবে বা স্বর্গে পাবে। তো এইভাবে শেষ হচ্ছে আমাদের মহাভারত। মহাভারত আরো অনেক গল্প রয়েছে, প্রচুর উপগল্প রয়েছে হাজার হাজার, সেগুলো বলার সময় আমাদের ক্লাসে আমরা পাবো না। সো আমি আমার ক্লাসে মোটামুটি মহাভারতের একটা সামারি, একটা শর্ট ফর্মের সামারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি একটু এরপরে এইটাকে একটু ফলো করো তাহলে বুঝতে পারবে যে কি করে পরপর ফ্যামিলিতে একে অপরের জন্ম হচ্ছে, কিভাবে এরা আসছে। এই সহদেব, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, এদের প্রত্যেকে জন্ম হচ্ছে কুন্তির থেকে। ইন্দ্র, বায়ু এবং ধর্ম পুত্র, এরা বিভিন্ন দুই অশ্বিনী কুমার দ্বয়ের দ্বারা নকুল এবং সহদেবের জন্ম। তোমরা দেখতে পাচ্ছ বিচিত্র বীর্য সার্ভাইভ করছে এখান থেকে। the young son যে মারা গেছে, অম্বিকা এবং অম্বালিকা, তারা জন্ম দিচ্ছে এই আমার এখানে এই ধৃতরাষ্ট্র এবং বিদুরের জন্ম হচ্ছে ব্যাসের থেকে আর কি। লিস্টটা খানিকটা কনফিউজিং কারণ অনেক ক্ষেত্রে এই ছোট ছোট করে একটু লেখা আছে বলে একটু এগুলো ফলো করো এবং দেখলেই মোটামুটি তোমরা এই মহাভারতের স্ট্রাকচারটাকে মোরলেস ফলো করতে পারবে। আমি আশা করছি মহাভারতের পুরো সামারিটা তোমাদেরকে সামনে তুলে ধরতে পেরেছি। এর পরের ক্লাস থেকে আমি শুরু করব সভা পর্ব। যেহেতু মহাভারত ইজ আ লার্জ টেক্সট and some of the great scholars engage themselves in writing the translations of the Mahabharata, আমরা যে টেক্সটটা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফলো করতে বলেছে সেই টেক্সটটা হচ্ছে এই যে জে.বি. ভ্যান বিউটেনিন। ভাবো এই ভদ্রলোক একজন ডাচ ভদ্রলোক, নেদারল্যান্ডে জন্ম,
আগে না জানা একটা ভাষা সংস্কৃত, সেটা শিখে এই বইটাকে ট্রান্সলেট করছে। তোমাদের যাদের নানা ধরনের এক্সকিউজ থাকে জীবন নিয়ে, মহাভারত যারা ট্রান্সলেট করেছে তাদের লিস্ট দেখলে বুঝতে পারবে জীবনের কি ভয়ঙ্কর ডেডিকেশন। তো সেটা সেই গল্প আরেকদিন করবো নয় মহাভারতের ট্রান্সলেটারদের নিয়ে, কিন্তু আজকে বলছি এই টেক্সটটা ফলো করাটা ইজ এন ইম্পসিবল টাস্ক, কারণ মহাভারত ইজ এ নন ডিটেল টেক্সট। এটা প্রায় 177 বারে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ফলে শেষ করা যাবে না। তো আমি কি করছি, আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি মহাভারতের যে সামারি অব দ্য সভা পর্বের 10টা সেকশন আছে। সভা ক্রিয়া পর্ব, লোকপাল ও সভা ক্রিয়া পর্ব, রাজস্বরম্ভ পর্ব, জরাসন্ধবধ পর্ব, দিগ্বিজয় পর্ব, রাজস্ব পর্ব, অর্ঘ বিদাহানা পর্ব, তারপরে শিশুপাল বধ পর্ব, দূত পর্ব আর অনুদ্যূত পর্ব। তো এই 10টা সেকশনে মহাভারত ডিভাইডেড, মানে মহাভারতের সভা পর্ব ডিভাইডেড। আমরা এই যে টেক্সটটা মহাভারতের মোটামুটি যে সামারির যে টেক্সটটা, সভা পর্বের যে সামারির টেক্সটটা, সেটা ফলো করলেই আমাদের যথেষ্ট। এই মহাভারতের সভা পর্বটা, এই টেক্সটটা আমরা পুরোটা ফলো করব, এই সামারি অফ দ্য সভা পর্ব, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার পাওয়ার পয়েন্টটাতে, যেখানে আমি পুরো সামারিটাই বলে 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 গেছি, কে নারদ, কে জরাসন্ধ, কে জরাসন্ধের জন্ম কেমন ভাবে, এই জিনিসগুলো আমরা এই দুটো টেক্সট মোটামুটি মোরাললেস এই দুটো মেটেরিয়াল ফলো করব। এই হচ্ছে মহাভারতের আমার দ্বিতীয় ক্লাস। এর পরের ক্লাস থেকে আমরা মোটামুটি সভা পর্বে ঢুকে যাব। বলো, কোনো প্রশ্ন থাকলে শ্রমিক বলো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন? কি আগে সবাই চুপ কেন? না স্যার, প্রশ্ন নেই। প্রশ্ন নেই? আচ্ছা, স্বাগত। কারোর কোনো প্রশ্ন? শ্রেয়সী, হ্যাঁ শ্রেয়সী কিছু একটা প্রশ্ন ছিল, বলো শ্রেয়সী। না স্যার, কোনো কিছু নেই। কোনো কিছু প্রশ্ন নেই? কেন প্রশ্ন নেই কেন? মানে 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 ঠিক মতো কি বোঝাতে পারিনি? বলো। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওটাই বুঝতে পেরেছি। আচ্ছা, স্বাগত। কোনো প্রশ্ন? না স্যার, নেই স্যার। আজকে কোনো প্রশ্ন নেই। বেশ বেশ বেশ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই মোরাললেস শেষ করছি। শেষ করার আগে তোমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস নিয়ে এক্সকিউজ দাও, হ্যাঁ বলো। দাঁড়াও, হ্যাঁ একজনকে দেখিয়ে তারপরে আমি মানে আসছি আর কি, তোমার প্রশ্ন নেবো আমি। এই ভদ্রলোককে তোমরা চেনো? বিবেক দেবরায়। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা হয়েছিল বিভিন্নভাবে। ডু ইউ নো হিম? তোমরা কেউ চেনো প্রফেসর বিবেক দেবরায়? হি ইজ বেসিক্যালি এই মুহূর্তে চেয়ারম্যান অফ দ্য পিএমস ইকোনমিক কাউন্সিল। আমাদের প্রাইম মিনিস্টার, তার যে ইকোনমিক কাউন্সিলের তিনি চেয়ারম্যান। He had made significant contributions to the game theory, economics এর game theory তোমরা জানো, economic theory, income and social inequality নিয়ে কাজ করেছেন। ম্যাথামেটিক্স এর বিরাট বড় লোক, পভার্টি, ল রিফর্ম, রেলওয়ে রিফর্ম এবং ইন্ডোলজি নিয়ে কাজ করেছেন। এবং he is currently the serving chairman of the economic advisory council to the prime minister, নীতি আয়োগের চেয়ারম্যান। এবার তোমরা বলতে পারো যে স্যার এই 65 বছরের এর কথা আমাদের কেন বলছেন? বলছি এই কারণে, তার কারণ অ্যাপার্ট ফ্রম বিইং অ্যান পিএমস ইকোনমিক অ্যাডভাইসার, তোমরা হয়তো যেটা জানো না সেটা হচ্ছে উনি কি কি নিয়ে কাজ করেছেন। উনি পুরো মহাভারতটাকে 10টা ভলিউমে ট্রান্সলেট করেছেন। এবং এই মহাভারত ট্রান্সলেট করা সত্ত্বেও দেখো, ডেব্রয়েস ট্রান্সলেশন অফ দ্য মহাভারত ওয়াজ পাবলিশড ইন আ সিরিজ অফ 10 ভলিউমস অ্যামাউন্টিং টু 2.25 মিলিয়ন ওয়ার্ডস। এই 10টা ভলিউম রয়েছে মহাভারতের। পিএম এর দপ্তরে প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইসারের সঙ্গে সঙ্গে মহাভারত ট্রান্সলেশন করেছে। হি অলসো ট্রান্সলেটেড ভগবদ গীতা, হরিবংশ পুরাণ অ্যান্ড দ্য এন্টায়ার বেদেস, 4টে বেদকে ট্রান্সলেট করেছে। এবং বাল্মীকির রামায়ণটাকে 3টে ভলিউমে ট্রান্সলেট করেছে। ওনার কাজ ট্রান্সলেট করা নয়,
ওনার কাজ হচ্ছে পিএম এর দপ্তরে ইকোনমিক অ্যাডভাইসার হিসেবে কাজ করা। আমরা যারা প্রত্যেকদিন বলি যে টাইম হচ্ছে না, সময় হচ্ছে না, একদম আসলে পড়তে বসার সময়টাই হচ্ছে না, আসলে এটাকে কি করে পড়বো জানি না, এইটা তো বলা মুশকিল। তাদের জন্য এই মানুষটাই যথেষ্ট, যার মেন, যদি বিবেক দেবরায়ের কাজ দেখো তাহলে দেখবে ওনার মেন আর্টিকেলের জায়গাটাই হচ্ছে ইকোনমিক ফ্রিডম অফ দ্য স্টেটস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লেবার রিপোর্ট। একেবারে রুরাল এরিয়াতে গভর্নেন্স, ইকোনমিক্স, এই সমস্ত বিষয়ে কাজ করে যিনি মহাভারতের 10টা ভলিউম, রামায়ণ, ভগবদ গীতা ট্রান্সলেট করে ফেলেছেন। পেঙ্গুইন মহাভারত, মহাভারত 10 ভলিউমস যদি সার্চ করো তাহলে ইমেজেসে যদি যাও তাহলে এই যে দেখতে পাচ্ছ মহাভারতের 10খানা ভলিউম, এই বিরাট বড় যে বই, এটা বিবেক দেবরায়ের ট্রান্সলেট করা, এটা বিরাট বড় বাক্সতে পাঠায় ওরা, এটা বিবেক দেবরায়ের ট্রান্সলেট করা মহাভারত। ফলে এরপরে যখন তোমরা বিভিন্নভাবে নিজেদেরকে নানা ধরনের এক্সকিউজ দেবে যে পড়ার টাইম হচ্ছে না, স্কলারশিপের টাইম হচ্ছে না, এটার জন্য টাইম হচ্ছে না, তখন এই ধরনের মানুষকে দিকে তাকাবে এবং যাদের মেন কাজই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে এরকম একটা লিটারেচারের কাজের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করেছেন। আরো অবাক করার জন্য বলি, দেবরায় বিবেক বাবু ইজ ভেরি মাচ অলসো অ্যাডিক্টেড টু ক্রিকেট। উনি ক্রিকেট এবং উইম্বলডন, আমাদের টেনিস নিয়েও বই লিখেছেন, ঠিক আছে? ফলে নো এক্সকিউজের কোনো জায়গা নেই। মহাভারত পড়াতে গিয়ে বিবেক দেবরায়ের এক্সাম্পল আমি সবসময় দিই। বলো বলো কি প্রশ্ন আছে, বলো। যেটা বলছিলাম, তাহলে পঞ্চপাণ্ডবের মধ্যে কেউই পাণ্ডুর ঔরসজাত সন্তান নয়? পঞ্চপাণ্ডবের মধ্যে কেউই পাণ্ডুর নিজের সন্তান নয়, না, সবই ঈশ্বর প্রদত্ত। কারণ পাণ্ডুর নিজের সেক্সুয়াল অ্যাফেয়ারের, সেক্সুয়াল এনকাউন্টার করার ক্ষমতা হারিয়ে গিয়েছিল, মানে সে করতে পারতো না, করলে তার মৃত্যু ঘটবে, এই কার্ডস দিয়েছিল কিংদামা মুনি, সেই জন্য। আর কোনো প্রশ্ন? বেশ, যেহেতু আর কোনো প্রশ্ন নেই, হ্যাঁ সুপর্ণা কিছু বলবে। সুপর্ণা কিছু বলতে চায়? সুপর্ণা স্বর্ণকার, সুপর্ণা তোমার মাইক্রোফোন খোলা আছে তাই জিজ্ঞেস করছি, কিছু বলতে চাও? না। সুপর্ণা কিছু বলবে না মনে হয়। আচ্ছা, বেশ তাহলে থ্যাংক ইউ everyone for your patience and attention. I will take another class in the tomorrow morning 11 o'clock sharp. Bye. Thank you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you. Thank you, sir.